change the speed of plant succession? How can we change The speed of plant succession? বলি এখানে তোমরা প্লান্ট সাকসেশনের প্রক্রিয়াগুলো যদি খেয়াল করো, এখানে প্রথম পর্যায়টা হলো ওই অন্য জায়গা থেকে বীজ এসে পৌঁছাইতে হবে, তাই না? 1 নম্বর কথা। আচ্ছা, বীজ এটা হলো সব পর্যায়ে সাকসেশনের, সেটা পায়োনিয়ার স্টেজে হোক বা পরবর্তী যে কোনো ধাপেই হোক না কেন, প্রথম কথা হলো বীজ এসে পৌঁছাইতে হবে। তো প্রাকৃতিক উপায়ে বীজ এসে পৌঁছাইতে অনেক সময় লেগে যাবে। তো সেখানে যদি আমরা বীজটা ওখানে পৌঁছানোর ব্যবস্থা করি, ব্যবস্থা মানে ধরো বীজ আরেক জায়গা থেকে নিয়ে এসে ছড়িয়ে দিতে পারে, তাহলে প্রকৃতির উপরে যে নির্ভরশীল ছিল বীজ পৌঁছানো, সেটা কমে গেল। তাহলে কি গতি ত্বরান্বিত হবে সাকসেশনে? জি স্যার। আচ্ছা, দ্বিতীয় আরেকটা যেটা করতে পারি সেটা হলো, তোমরা সাকসেশনের প্রথম ধাপের কথা বলেছো যে বীজটা আসতে হবে, বীজটা গজাইতে হবে, চারাটা এস্টাবলিশ হতে হবে, এই ধাপগুলো আছে এবং প্রত্যেকটা ধাপ কিছু ন্যাচারালি কিছু বাদ। স্যার এই ধাপগুলাই কি এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক? না, মোটেও তা না। আমি আগে যে প্রশ্নটার উত্তর দিচ্ছিলাম সেটা দিয়ে নেই, তোমারটা। আমরা যেটা করতে, এই যে আমরা কোস্টাল অ্যাপ্রোচ যেটা করছি, সেটা হলো নতুন করলে সেখানে বীজ কবে আসবে সেটার জন্য আমরা অপেক্ষা করছি না। যখন জায়গাটাকে মনে করছে এখন কেওড়ার জন্য উপযুক্ত, তখন বেশিরভাগ ক্ষেত্রে কেওড়া বীজ সংগ্রহ করে নার্সারিতে চারা করে লাগিয়ে দিচ্ছি। তাহলে এই যে লাগিয়ে দেওয়ার মাধ্যমে আমরা আগের অনেকগুলো ধাপ, অনেকগুলো সময় কমিয়ে আনলাম। দ্বিতীয়ত, ওইখানে কলোনাইজেশন হয়ে যাওয়ার পরে, ন্যাচারালি কলোনাইজেশন হতে কি হবে, ন্যাচারালি হতো প্রথমে কয়েকটা গাছ হতো, তারপর তারা বীজ উৎপাদন করতো, সেই বীজ ছড়াইতো, এইভাবে হতো। কিন্তু আমরা পুরো জায়গাটাতেই প্লান্টেশন করে দিয়ে এই কলোনাইজেশন পর্যন্ত ঘটিয়ে দিলাম। তারপর যেটা ন্যাচারালি হওয়ার কথা, যে এই গাছ বড় হবে, আস্তে আস্তে মরা শুরু হবে, নিচে ফাঁকা হবে, অন্য বীজ আসবে, অন্য বীজের চারা গজানো শুরু করবে। এখানে এই ন্যাচারালি কবে গাছ মরবে এটার জন্য অপেক্ষা না করে আমাদের কোস্টাল প্লান্টেশনে অনেক জায়গাতে করা হয়েছে যে আমরা থিনিং করলাম, তার মানে হলো ওপেনিংটা আর্টিফিশিয়ালি প্রডিউস করলাম, করে সেখানে পরবর্তী ধাপের যে চারা, যে গাছগুলো জন্মানোর কথা, তাদের চারা করে নিয়ে এসে লাগিয়ে দিলাম। তাহলে এখানে আমরা কিভাবে করলাম, শুরুতেই দেখা যাচ্ছে আমরা ন্যাচারালি মাইগ্রেশনের উপরে নির্ভর করছি না, ন্যাচারালি সিড জার্মিনেশন, কলোনাইজেশনের উপরে নির্ভর করছি না, পরবর্তীতে অন্য প্রজাতির স্পিসিস আসার জন্য ন্যাচারাল অপেক্ষা করছি না, আমরা পরবর্তী স্পিসিস আসার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করছি থিনিং করে, এবং সেখানে পরবর্তী স্পিসিসটাকে লাগিয়ে দিচ্ছি। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করছি, আসলে আমরা প্রাকৃতিকভাবে যে সাকসেশনটা হতে পারত দীর্ঘ সময় জুড়ে, সেই প্রক্রিয়াটাকেই আমরা দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারছি। স্যার এখানে এই যে আমরা স্পিডটা চেঞ্জ করতেছি, স্পিডটা সবসময় তো আমরা পজিটিভ রিজনে চেঞ্জ করতেছি না, কখনো তো নেগেটিভ রিজনেও চেঞ্জ করতে পারি স্যার, সেটা কি? নেগেটিভ যখন চেঞ্জ করি তখন সেটাকে আর সাকসেশন বলা যাবে না, তখন সেই প্রক্রিয়াটা হলো সাকসেশনের বিপরীত প্রক্রিয়া, যেটাকে ডিফাইন করা হয়েছে রেট্রোগ্রেশন হিসাবে, রেট্রোগ্রেশন। এই জন্য সাকসেশন যখন তুমি বলবে তখন আমি অবশ্যই পজিটিভ বলবো, আমি নেগেটিভ কিছু বলবো না। জিনিসটা ক্লিয়ার?
জি স্যার। স্যার তাহলে এই যে টিক প্লান্টেশনে আমরা যে স্ল্যাশ এন্ড বার্ন করতেছি, আমরা যে মানে বড় একটা ওপেনিং তৈরি করতেছি, স্যার এই প্রসেসটা তো নেগেটিভ, কিন্তু করতেছি তো স্যার পজিটিভ চেঞ্জের জন্য। ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখো একটা জিনিস হলো, আমরা এই যে সেগুন বাগানে আমরা সাকসেশনটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি চাচ্ছি না। কারণ হলো আমরা চাই যে ওই একটা জায়গায় আমাদের সেগুন বাগানই থাকবে জেনারেশনের পর জেনারেশন, আমরা সেগুন কাটবো আবার সেগুন লাগাবো। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় যে সেগুন আমরা প্রথমবার যখন লাগালাম সেগুন বড় হচ্ছে, এটা তো একটা সময় নিচ্ছে নিশ্চয়, সেই সময়ে সাইটে মডিফিকেশন ঘটাচ্ছে সেগুন। এইখানে যদি আবার পরের জেনারেশনেও সেগুন লাগাতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, ফরেস্টের কন্ডিশন সেগুন লাগানোর সময় যে অবস্থায় লাগিয়েছিলাম সেই অবস্থায় ফিরিয়ে নিতে হবে। সেই ফিরিয়ে নেওয়ার জন্য আমরা ওখানে আমরা ফিরিয়ে নেওয়ার জন্য ক্লিয়ার কাটিং করছি, ফরেস্ট ফ্লোর বার্ন করছি, যার ফলে আমরা ওইখানকার জায়গাটাকে ইনক্লুডিং মাটি আমরা চেষ্টা করছি প্রথম সেগুন লাগানোর সময় যে পরিবেশটা ছিল সেই পরিবেশের কাছাকাছি ফিরিয়ে নিয়ে যেতে। এবং প্রকৃতিতেও একই জিনিস ঘটে যখন দেখা যায় যে সাকসেশনটা আর আগাচ্ছে না বা আমরা সাকসেশনটাকে আগাইতে দিতে চাই না, তখন আমাদেরকে এই বিপরীত প্রক্রিয়াটা অনুসরণ করতে হয় এবং এটা রেট্রোগেশনেরই একটা প্রসেস। সেজন্য তোমরা যদি চ্যাম্পিয়ন অ্যান্ড শেফের জেনারেল সিলভিকালচার অফ ইন্ডিয়া, জেনারেল সিলভিকালচার ফর ইন্ডিয়া এই বইটা পড়ে থাকো, তোমাদের স্যাররা যদি কেয়ারফুলি পড়িয়ে থাকেন, আমি জানি না এটা বোধহয় এখনো পড়োনি তোমরা, এটা নেক্সট টার্মে বোধহয় পড়ার কথা ছিল, মানে সেকেন্ড টার্মে বোধহয়। যদি পড়ো তাহলে অবশ্য মুখোমুখি ক্লাস হলে এটা বেশি পড়ানোর কথা, কারণ অনলাইন ক্লাসে অনেক পয়েন্ট মিস হয়ে যায়। সেখানে একটা কথা লেখা আছে, রেট্রোগেশন ইজ দি বেসিস অফ ন্যাচারাল রিজেনারেশন। তার মানে হলো প্রকৃতিতেও এটা ঘটে। আমরা যখন দেখি একই প্রজাতি জেনারেশনের পর জেনারেশন টিকে আছে, তখন প্রত্যেকটা জেনারেশনের শেষে ওই প্রক্রিয়াটাই প্রকৃতিতে ঘটে থাকে যেটা নেগেটিভ এবং যেটা ওই হ্যাবিটেটকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায়। এটা যদি না ঘটে তাহলে একই স্পিসিস একই জায়গায় জেনারেশনের পর জেনারেশন থাকা সম্ভব না। ঠিক আছে স্যার, যদি আমি ওই যে হাউ ক্যান আই চেঞ্জ দ্য স্পিড অফ সাকসেশন, আমি এর এক্সাম্পলে আমি কি টিকের ওই এক্সাম্পলটা দিতে পারবো? না, ওটা দিতে পারো, ওটা তখন টিকের ওটা দিতে পারো। আমরা এর আগে বলেছি যে ঘাস, এই যে ঘাসের চাষ করা হয় যেখানে ঘাসের জন্য, সেখানে যেটা পুরাই দেওয়া হয়, হ্যাঁ আমরা ওখানে দেখিয়েছি যে আমরা এখানে সাকসেশনটা চাই না, সাকসেশনটা চাই না বলেই আমরা প্রত্যেকটা হারভেস্টের পর ওই ল্যান্ডটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এখানে সাকসেশন না চেয়ে আমরা যেটা করছি, আসলে সাকসেশনের গতিটাকে আমরা স্লো করে দিচ্ছি। ঠিক আছে স্যার 2 নম্বর কোশ্চেনের আনসারটা কি হবে স্যার? এবার তোমাদের কোশ্চেনের আনসারে আসি আমি। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে প্রথম প্রশ্ন, আমি সবগুলো প্রশ্ন একে একে আলোচনা করে দিই। প্রথম প্রশ্ন হলো, রাইট দি এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ সাকসেশন। ডেফিনিশনের মধ্যেই এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে। এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স, প্রথম যে এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক সেটা হলো এটা একটা প্রোগ্রেসিভ চেঞ্জ। এক নম্বর, মানে এখানে ছোট থেকে বড়র দিকে যাবে, বড় থেকে ছোটর দিকে আসবে না, নেগেটিভ চেঞ্জ হবে একটা। দুইটা হলো চেঞ্জটা হবে ইউনিডিরেকশনাল, একমুখী। তার মানে হলো একটা স্পিসিস বিভিন্ন অবস্থাতে আসবে না,
এটা অনেক সময় দেখা যায়, এটা সুন্দরবনে দেখা যায় বিশেষ করে, অন্যান্য ম্যানগ্রোভে দেখা যায় যে এই কিছু কিছু প্রজাতি আছে যেমন বাইন, তাকে দেখা যায় যে সাকসেশনের শুরুর দিকেও দেখা যায়, আবার রেট্রোগেশনের দিকেও দেখা যায়। যদি এই একমুখী পরিবর্তন হয়, ইউনিডিরেকশনাল হয়, তাহলে তো একই স্পিসিসকে আমি দ্বিতীয়বার দেখার কথা না। এই ক্যারেক্টারটা হলো ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো ইউনিডিরেকশনাল। তারপরে তৃতীয় বৈশিষ্ট্য হলো যে মাঝখানে আরো যোগ করতে পারো, কিন্তু তৃতীয় মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যেটা হলো এই চেঞ্জ গুলো হতে হতে শেষের দিকে মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে আসে, যখন চেঞ্জ গুলো আর সহজে দেখা যায় না। আমরা বলি যে স্টেবল স্টেট আসছে, যেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স কন্ডিশন আসছে। মানে চেঞ্জ গুলো হতে হতে দিকে দ্রুত চেঞ্জ হবে, শেষের দিকে যে রেট অফ চেঞ্জ স্লো হবে, এবং এতটাই স্লো হবে যে এটা অল্প সময়ের মধ্যে পর্যবেক্ষণ করা সম্ভব হবে না। স্যার, হ্যাঁ, কম্পিটিশন উইথ দ্য আদার স্পিসিস, ডিসপ্লেসমেন্ট অফ অরিজিনাল স্পিসিস, এগুলা কি আসবে? না। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স যেটা আসবে, যেটা আমি মিস করেছি মাঝখানে এই ক্লাইম্যাক্স এর আগে, এই যে চেঞ্জ গুলো আসবে, এই চেঞ্জ গুলোর জন্য দায়ী থাকবে, মানে এই চেঞ্জ গুলো ঘটাবে যে স্পিসিসটা ওই সাইটটা দখল করে আছে সে নিজেই ঘটাবে। যেমন এর আগে যখন সাকসেশন পড়ছিলাম তখন তোমাদের ওখানে আমরা বলেছি যে রেসিডেন্ট স্পিসিস মানে যে কলোনাইজ করে আছে জায়গাটা, সেই স্পিসিস ওখানে সয়েল এনভায়রনমেন্টে চেঞ্জ আনবে, অন্যান্য ফ্যাক্টরেও চেঞ্জ আনবে, এবং এই চেঞ্জটা হয় নিজের জন্য আনসুটেবল হয়ে যাবে, অথবা পরবর্তী স্পিসিসের জন্য অধিকতর সুটেবল হবে। তো এই কয়টা তোমার অন্যগুলো নাই, এই চারটা হলো মেন বৈশিষ্ট্য। যার তোমরা যদি সাকসেশনের ডেফিনিশনটা খেয়াল করে থাকো, ওখানে শুরুতেই বলা হয়েছে দিস ইজ এ প্রোগ্রেসিভ চেঞ্জ ইন ভেজিটেশন which is unidirectional and caused by changes are caused by the species occupying the site, making it either less suitable for itself or more suitable for several species, ultimately which leads to a stable state. এই কথাগুলো বলা আছে ডেফিনিশনে, এবং এই ডেফিনিশনটা আমি এই প্রশ্নটা দিয়েছি এই কারণে যে সাকসেশন মুখস্থ করার চাইতে এই জিনিসগুলো হাইলাইটেড হওয়া উচিত, এবং এই মুখস্থ করার সময়ও এই কম্পোনেন্ট গুলো খেয়াল রাখা উচিত, যেখান থেকে মুখস্থ করা হোক না কেন। ঠিক আছে? ওই ডিসপ্লেসমেন্ট, ওই যে কম্পিটিশন, ডিসপ্লেসমেন্ট, এগুলো হলো সাকসেশন প্রক্রিয়ার অংশ। ওকে, আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হলো হুইচ কোয়ালিফিকেশন এনাবল পায়োনিয়ার টু কলোনাইজ অন এ নিউলি ফর্মড ল্যান্ড, জাস্টিফাই ওয়ান অফ দিস কোয়ালিফিকেশনস। স্যার, এটা কি গ্রাসের উদাহরণটা দিলে হবে? এটা উদাহরণ তুমি কোনটার দিচ্ছ, সব উদাহরণই এখানে ফিট হবে, প্রোভাইডেড দ্যাট তুমি সেটাকে যুক্তিসঙ্গতভাবে ফিট করতে পারো। উদাহরণ না হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এখানে প্রথম বৈশিষ্ট্য কি হতে হবে? প্রথম একটা মাইগ্রেট যে করবে এবং নতুন জায়গাতে, সেখানে খুব ন্যাচারাল যেটা হলো মাইগ্রেন্টের মোবিলিটি হতে হবে অনেক বেশি, তাই না? মাইগ্রেন্টকে দূর দূরান্তে মুভ করতে হবে, এবং তার জন্য
এবং শুধু একাধটা বীজ দূর দূরান্তে পৌঁছালে হবে না, ইন লার্জ নাম্বার পৌঁছাইতে হবে। তার মানে হলো এটা মোবিলিটি হাই হতে হবে, সিড প্রোডাকশন প্রডিউস হতে হবে, 1 নম্বর। দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা হলো যখন এই যে মোবিলিটি হাই হওয়ার জন্য এবং লার্জ নাম্বার মাইগ্রেশনের জন্য, এই মাইগ্রেশন গুলো সাধারণত হয় বাতাস বা পানি। আচ্ছা, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যখন মাইগ্রেন্ট স্পিসিসটা পৌঁছাচ্ছে তখন এই নতুন জায়গাটার কন্ডিশন তার জার্মিনেশনের জন্য সুটেবল নাও হতে পারে। এই ক্ষেত্রে মাইগ্রেন্টের জন্য এটা ইম্পর্টেন্ট যে সিড ডরম্যান্ট কন্ডিশনে থাকতে পারে যতদিন সাইট আনসুটেবল থাকে। যখনই সাইট সুটেবল হবে তখনই যেন সে জার্মিনেট করতে পারে। এই ডরমেন্সিটা যদি না থাকে তাহলে কি হবে? ডরমেন্সি না থাকে তাহলে ধরো সিড এমন সময় এসে পৌঁছালো যখন ওইখানকার পরিবেশ চারা গজানোর জন্য উপযুক্ত না। যেমন ধরো আমাদের ড্রাই সিজনে চারা মাটিতে পানি কম থাকতে পারে, চারা গজানোর জন্য সেটা সুবিধাজনক না। এখন যদি একটা সিড ওই সময়টা ডরমেন্ট কন্ডিশনে জীবিত না থাকতে পারে তাহলে কি হবে? মরে যাবে। মরে গেলে আবার এই মাইগ্রেশন প্রক্রিয়া শুরু থেকে শুরু হবে। এদের সাকসেসের জন্য এটা প্রয়োজন যে এখন ড্রাই কন্ডিশন, সিড ডরমেন্ট কন্ডিশনে থাকবে, মানে লাইভ থাকবে, গজাবে না, যেই বর্ষা শুরু হবে গজাবে। তার মানে এই ডরমেন্টটা থাকতে হবে যাতে এরা হার্শ এনভায়রনমেন্টে প্রতিকূল পরিবেশে না গজিয়ে থাকতে পারে এবং প্রতিকূল পরিবেশের সাথে সাথে এটা গজাতে পারে। স্যার আমি যদি অ্যাড করতে চাই, দে ইউটিলাইজ স্মল রিসোর্সেস এন্ড গ্রো ভেরি ফাস্ট স্যার। আমি সেই জায়গাতে আসছি। নতুন একটা ল্যান্ড যখন ফর্ম করে তখন আমরা সবসময় জানি যে ওইখানকার পরিবেশ গাছের জন্য, যে কোনো উদ্ভিদের জন্য খুব কঠিন পরিবেশ থাকে। এই নতুন যে পায়োনিয়ার যারা গজালো তাদের এই নতুন এই কঠিন পরিবেশে খাপ খাওয়াই নেওয়ার ক্ষমতা থাকতে হবে। তার মানে হলো এদেরকে এদের কঠোর বা প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা থাকতে হবে। যেমন এদের নিউট্রিয়েন্ট এবং ওয়াটার রিকোয়ারমেন্ট কম হতে হবে, তা না হলে ওরা নতুন পরিবেশে টিকে নাও থাকতে পারে। এই গুণগুলো অন্তত পক্ষে থাকা উচিত এবং এরা সাধারণত ফাস্ট গ্রোয়িং হয়। তার মানে হলো এই রিসোর্সটা দ্রুত ক্যাপিটালাইজ করতে পারে। আমি একটা ফোন ধরে নিই, তারপর আমি আমার মা ফোন করছে, ফোনটা ধরে নিয়ে আমি তারপর কথা বলছি।
আচ্ছা, 2 নাম্বারটা আমার 2 নাম্বার কোশ্চেনটা আনসার আমি দিয়েছি পুরোটা। স্যার এখানে কি আমরা এই যে নিউট্রিয়েন্ট এড করে তারপর হচ্ছে স্যার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়ায়, এই ক্যারেক্টারিস্টিক গুলো কি আসবে? এইগুলো প্রয়োজন নেই। কারণ হলো ওই জিনিসগুলো হলো পরবর্তী স্পিসিসের জন্য জায়গাটাকে প্রস্তুত করছে। এটা পায়োনিয়ারের কোয়ালিফিকেশনের সাথে জড়িত না। স্যার এটা তো নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এগুলা করে। হ্যাঁ স্যার পায়োনিয়ার স্পেসিসটা তো নিজেকে বাঁচিয়ে রাখার জন্য পায়োনিয়ার স্পিসিস ওয়াটার এগুলো না, ওইটা করে তো আলটিমেটলি সে জায়গাটা নিজের জন্য খারাপ করে ফেলে বা অন্যের জন্য আরো ভালো করে ফেলে। এবং এই চেঞ্জ গুলো যদি না ঘটতো তাহলে পায়োনিয়ার ওই জায়গায় দীর্ঘদিন থেকে যেতে পারত, কয়েক জেনারেশন থেকে যেতে পারতো যদি এই চেঞ্জ গুলো না ঘটায়। কিন্তু এই চেঞ্জ গুলো অবভিয়াসলি ঘটে। এটা পায়োনিয়ারের নিজস্ব কোনো বৈশিষ্ট্য না। এটা হলো যখনই যে কোনো প্লান্টে এক জায়গায় গ্রো করুক না কেন, সে তো অর্গানিক ম্যাটার অ্যাড করবে, সেটা পায়োনিয়ার হোক আর ক্লাইম্যাক্স স্পিসিস হোক। এটা পায়োনিয়ারের কোনো স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স না। আচ্ছা, এটা পায়োনিয়ারের এসেনশিয়াল কোনো কোয়ালিফিকেশনের মধ্যে পড়ে না, ওটা এমনিই হয়। ঠিক আছে, তুমি বলতে পারো যে ওটা লিখলে কোনো নাম্বারই পাওয়া যাবে না? হ্যাঁ, ওটা লিখলে কি স্যার কোনো নাম্বারই পাওয়া যাবে না? শুধু এটা যদি লেখো তাহলে নাম্বার পাওয়া যাবে না। এখানে ফুল নাম্বার পাওয়া যাবে তুমি যদি হাই মোবিলিটির কথা লেখো, হাই রিপ্রোডাকশন রেটের কথা লেখো, প্রেজেন্স অফ ডরমেন্সির কথা লেখো, হাই গ্রোথ লেখো, এগুলোতে নাম্বার পাওয়া যাবে। কেমন, কিন্তু শুধু এটা লিখলে নাম্বার পাওয়া যাবে না, কারণ ওইটা আনসারের অংশ না। 3 নম্বর প্রশ্ন আসছে, হাউ ডিগ্রি অফ ডোমিনেন্স অফ রেসিডেন্ট স্পিসিস অ্যাফেক্টস দ্য রেট অফ সাকসেশনাল চেঞ্জেস। এটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে? স্যার ডোমিনেন্স বাড়লে সাকসেশন কি স্যার ফাস্ট হবে নাকি স্লো হবে স্যার? এটা তো আগেই বলা হচ্ছে, ডোমিনেন্স বাড়া মানে হলো একটা জায়গায় একটা প্রজাতির প্রভাব বাড়া, তাই না? যদি বলা হয় যে 100% ডোমিনেন্স মানে ওই জায়গাটা 100% দখল করে আছে একটা স্পিসিস। এটা তোমাদের যে এক্সাম্পলটা দিয়েছিলাম তোমাদের মনে থাকার কথা, যে আমি খুব বাস্তব জীবনে যেটা হয় আমাদের কল্পনা করে দেখার দরকার নাই। আমি বলেছিলাম যে একটা এলাকায় যদি একটা মাস্তান একেবারে 100% ডোমিনেন্ট হয়, তখন অন্য কোনো মাস্তান ওখানে গ্রো করতে পারে। আর যখন এই মাস্তানের ডোমিনেন্স কমতে থাকে, তখনই অন্য ছোট মাস্তানদের বড় হয়ে ওঠার সুযোগ হয়। বলেছিলাম আমি এটা। জি স্যার। এটা ইন্ডিকেট করে খুব পরিষ্কার ভাবে যে ডোমিনেন্স যদি কম হয় তাহলে সাকসেশনটা মানে এই যে পরবর্তী প্রজন্মটা আসা, এটা ত্বরান্বিত হয়। যদি ডিগ্রি অফ ডোমিনেন্স বেশি হয় তাহলে পরবর্তী প্রজন্মটা আসা বিলম্বিত হবে। এবং একই সাথে তোমার এটাও খেয়াল রাখা উচিত, ডিগ্রি অফ ডোমিনেন্স যেমন বলেছিলাম, আরেকটা বলেছিলাম হলো যে এই লাইফ স্প্যান, এই ডোমিনেন্ট স্পিসিসের লাইফ স্প্যান। কারণ আমরা আলোচনা করেছিলাম যে একটা ডোমিনেন্ট স্পিসিস অন্য স্পিসিসের ওই জায়গায় আসাটাকে বাধাগ্রস্ত করে, বলেছিলাম না? এটা বলেছিলাম। এবং কোন স্পিসিসের লাইফ স্প্যান যদি বেশি হয় তাহলে সে দীর্ঘদিন বাধা দেবে। সুতরাং দীর্ঘদিন অন্যের পৌঁছানোটা
ডিফিকাল্ট হবে। সেই জন্যই আমরা যখন ডিগ্রি অফ ডমিনেন্সের কথা শুধু বলছি, আমরা এই লাইফ স্প্যানের কথাটা আসছি না। ডিগ্রি অফ ডমিনেন্সের কথা যখন বলবো, ডমিনেন্সের লেভেলটা বেশি হবে, তখন সাকসেশন স্লো হবে। যখন ডমিনেন্স কমবে, তখন সাকসেশনটা এক্সেলারেট করবে। এবং তোমরা যদি প্রসেসগুলোর মধ্যেও খেয়াল রাখো, আমরা প্রসেসের মধ্যেও কি দেখেছি, যে স্পিসিসটা অকুপাই, একটা সাইট অকুপাই করে আসছে, মানে ডমিনেট করছে, তার আস্তে আস্তে মরা শুরু হয়, বা যখন কোনো প্রাকৃতিক কারণে, যেমন ঝড় ঝাপটা ইত্যাদি কারণে ক্যানোপিতে ওপেনিং তৈরি হওয়া শুরু করে, মানে ডিস্টারবেন্স যখন হয়, তখন ওইখানে অন্য প্রজাতির যে গাছগুলো, গাছের চারাগুলো আছে বা নিচে আছে, সেগুলো বড় হওয়ার সুযোগ পায় বা তারা গজানোরও সুযোগ পায়। তার মানে এই যে ডিস্টারবেন্স কি করে, ন্যাচারাল মর্টালিটি কি করে, একটা প্রজাতির ডমিনেন্স কমায়। সেজন্য এটা নিয়ে অন্য কিছু চিন্তা করার কোনো সুযোগই নাই, যে ডমিনেন্স কমলে রেট অফ সাকসেশনাল চেঞ্জ বাড়বে, আর ডমিনেন্স বেশি হলে রেট অফ সাকসেশন স্লো হবে। তারপরে রাইট টু ফরেস্ট্রি অ্যাক্টিভিটিস ইন হুইচ উই অ্যাপ্লাই আওয়ার নলেজ ইন প্লান্ট সাকসেশন। এটা তো আমরা অলরেডি যখন আলোচনা করছিলাম, ফরেস্ট ফায়ার, ক্লিয়ার কাটিং, এগুলো হবে না? হ্যাঁ, তুমি প্রত্যেকটাই হয়, কিন্তু এখন তুমি কিভাবে লিখেছো সেটা। যেমন তুমি যদি লেখো ক্লিয়ার কাটিং, এটা এইভাবে লেখো যে আমরা যদি কোনো সাইটে লাইট ডিমান্ডার বা পায়োনিয়ার স্পিসিসকে জেনারেশনের পর জেনারেশন রাখতে চাই, আমরা সাধারণত চাই। যেমন একই জায়গায় আমরা চাই, যেখানে গর্জন বন আছে সেখানে গর্জন কেটে আবার গর্জন লাগাবো, যেখানে সেগুন আছে আমরা সেগুন কেটে আবার সেগুন লাগাইতে চাই। এটা আমরা সবসময় চাই। আমরা স্পিসিস পরিবর্তন করতে চাই না, কারণ আমাদের হাতে গোনা কয়েকটা স্পিসিস ইউজফুল আছে। তো তখন আমরা কি করি, আমরা কাটি, কেটে পুড়াই। এর মাধ্যমে আমরা যে কি করার চেষ্টা করি, আমরা ওই সাইটটাকে তার শুরুর অবস্থার দিকে ফেরত নেওয়ার চেষ্টা করি, এবং তারপরে আবার গাছ, ওই একই গাছ লাগাই। তাহলে এখানে আমরা এই সাকসেশনের যে নলেজটা, সেটাকে আমরা ব্যবহার করছি। এর চাইতে ক্লিয়ার কাট এক্সাম্পল হলো কোস্টাল অ্যাফরেস্টেশনে। এই যে আমরা কোস্টাল অ্যাফরেস্টেশন শুরু করছি কেওড়া বা বাইন দিয়ে, আমরা ম্যানগ্রোভের অন্য প্রজাতি দিয়ে শুরু করছি। এটা আমরা কেন করছি? কারণ আমরা জানি যে সুন্দরবনে বা উপকূলে যখন একটা নতুন জমি ল্যান্ড তৈরি হয়, সেখানে পায়োনিয়ার স্পিসিস হলো, ম্যানগ্রোভ সাকসেশনের পায়োনিয়ার স্পিসিস হলো কেওড়া বা বাইন। আমরা এদের দিয়ে লাগাচ্ছি। আবার যখন আমরা এই কেওড়া বাইনের নিচে আন্ডারপ্লান্টিং করি, তখন আমরা কি করি, আমরা তখন আবার কেওড়া লাগাই। তখন আমরা আবারও দেখি যে ন্যাচারালি সাকসেশনে কেওড়ার পরে কোন গাছগুলো হয়, সেই গাছগুলো লাগে। তো এটা উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা কি করছি, আমরা ন্যাচারাল সাকসেশনকে ফলো করার চেষ্টা করছি। আবার আমাদের স্পিসিস যদি শেড বেয়ারার হয় বা ক্লাইম্যাক্স স্পিসিস হয়, সেখানে আমরা ক্লিয়ার কাটিং প্র্যাকটিস করি না। সাধারণত ক্লিয়ার কাটিং প্র্যাকটিস করি না। আমরা চাই যে হলো ওই ক্লাইম্যাক্স স্পিসিস সেখানে টিকে থাকবে। আমরা সিলেকশন সিস্টেম প্র্যাকটিস করি, যাতে সবসময় উপরে একটা ফরেস্ট কভার থাকে এবং আমাদের ডিজায়ার্ড ক্লাইম্যাক্স স্পিসিসটা সেখানে জেনারেশনের পর জেনারেশন গ্রো করতে পারে। এই সবগুলো ক্ষেত্রেই আমরা আমাদের সাকসেশনের জ্ঞানটাকে ব্যবহার করছি ওই পার্টিকুলার সাইটের জন্য। তারপরে প্রশ্নটা হলো, why do we classify forest into various types? এটা উত্তরটা খুব সোজা। তোমার কেউ একজন বলো তো এই উত্তরটা কি হবে? স্যার ডিফারেন্ট ফরেস্টের সিলভিকালচার এন্ড ম্যানেজমেন্ট ডিফারেন্ট হবে স্যার। এক্স্যাক্টলি।
আর মাথায়- ফরেস্ট কিভাবে স্যার মেইনটেইন করা যায় না এর জন্য স্যার? সেটা একটা আছে। আরেকটা পয়েন্ট তোমরা যোগ করতে পারতে, যে আমরা জানি প্রত্যেকটা ফরেস্টই কিন্তু ইউনিক। ইউনিক মানে হলো তুমি এমন কিছু ফরেস্ট খুঁজে পাওয়া পৃথিবীতে সম্ভব না যারা একেবারে 100% আইডেন্টিক্যাল, মানে একই রকম। এটা খুঁজে পাওয়া কেন সম্ভব না? খুঁজে পাওয়া সম্ভব না যখন দুইটা ফরেস্ট দুই জায়গায় থাকছে, এই জায়গারই তো কিছু পার্থক্য আছে, তাই না? জায়গার পার্থক্য থাকলে সেখানে আমরা বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে কিছু কিছু পার্থক্য দেখতে পাবো। যেমন এই একই শাল ফরেস্ট, ধরো যেটা এই জনবসতির চাইতে বেশ দূরে আমরা শালই দেখছি, আর আরেকটা ফরেস্ট যেটা জনবসতির খুব কাছে, এই দুটার মধ্যে এই যে মানুষের যে ইনফ্লুয়েন্স, এটা পরিবর্তন, এটা ডিফারেন্ট। সুতরাং আমরা এটা কখনোই পাবো না যে দুইটা ফরেস্ট একেবারে সেম। অ্যাকচুয়ালি এরকম ভাবে তুমি যদি ডিফারেন্স গুলো চিন্তা করো, 1 মিনিট আমি একটা ফোন ধরে নিই। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা আজকে পাঠাবো। আমার সামনে রেডি করে দিয়েছে, সই করে পাঠাবো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এখন তাহলে যদি আমাদের প্রত্যেকটা ফরেস্ট ম্যানেজমেন্ট করতে গেলে এরকম প্রত্যেকটাকে আলাদাভাবে স্টাডি করতে হয়, অথবা ম্যানেজমেন্ট না করি, আমাদের এই প্রত্যেকটা ফরেস্ট সম্বন্ধে জ্ঞান অর্জন করতে যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে স্টাডি করতে হয়, তাহলে এই স্টাডি হবে শেষ হবে না কোনোদিন। তো এখানে আমরা সেই জন্য সবসময় কি করি, যে আমরা ফরেস্ট গুলোকে কিছু গ্রুপে ভাগ করার চেষ্টা করি, কিছু টাইপে ভাগ করার চেষ্টা করি। এবং আমরা যদি একটা টাইপের একটা ফরেস্ট স্টাডি করতে পারি, তাহলে ওই একই টাইপের অন্য ফরেস্ট গুলোর সম্বন্ধেও একটা ভালো সাধারণ ধারণা পেতে পারি। হয়তো ইন ডেপথে গেলে সেখানে কিছু পার্থক্য আছে, কিন্তু আমাদের স্টাডি করার ক্ষেত্রে, সাধারণ ধারণা জেনারেট করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা স্টাডি না করে প্রত্যেকটা ফরেস্ট টাইপের রিপ্রেজেন্টেটিভ কিছু পার্ট স্টাডি করলে আমাদের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা সম্ভব। এই দুটা কারণেই আমরা আসলে ফরেস্টকে ক্লাসিফাই করি। ফরেস্ট বলো, ভেজিটেশন বলো, আর যাই বলো না কেন, এই যে তোমাদের মধ্যেও যে আমরা ক্লাসিফিকেশন করছি, একটা ক্লাসিফিকেশন করছি, যেমন ধরো আমরা যদি বাংলাদেশের ছাত্রদের নিয়ে ধরি, প্রাইমারি স্কুল স্টুডেন্ট, সেকেন্ডারি স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট। এটা যখন আমরা বলছি, আমরা তোমাদের কিন্তু কোন স্কুলে কিসে পড়ে যখন জিজ্ঞেস করছি, যখন কেউ বলছে যে আমি ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমাদের মাথায় তার একাডেমিক কোয়ালিফিকেশন সম্বন্ধে একটা সাধারণ ধারণা তৈরি হচ্ছে। কিন্তু তোমরা দেখো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই কিন্তু আলাদা, কিন্তু প্রত্যেকেই আলাদা, প্রত্যেকের এই আলাদা আলাদা সত্তা আমার খুব ডিটেলসে জানার সুযোগ নেই। কিন্তু আমি যখন শুনি যে ইউনিভার্সিটিতে পড়ে, তখনই তার গুণাগুণ সম্বন্ধে আমার একটা সাধারণ ধারণা হয়। আবার অনার্স পড়ছে কলেজ, তখনও তার সম্বন্ধে একটা সাধারণ ধারণা হয়। আমি কি যে কলেজে অনার্স পড়ছে তাকে কি কেউ কখনো ইউনিভার্সিটির যে অনার্স পড়তেছে ইউনিভার্সিটি তার সমান করে দেখি? দেখি না। কেন দেখি না? আমাদের সাধারণ একটা পারসেপশন আছে, যদি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করলে ইউনিভার্সিটিতে চান্স পেত, তাহলে আর কলেজে অনার্স পড়তে যেত না, তাই না? তাহলে আমরা এই যে তোমাদেরকেও ক্লাসিফাই করছি একই কারণ, ফরেস্টকেও ক্লাসিফাই করার প্রয়োজন হয়। আচ্ছা, লাস্ট প্রশ্নটা হচ্ছে, নেম দি বেসিস ইউজড ইন ক্লাসিফাইং ফলোইং ফরেস্ট টাইপস। গর্জন ফরেস্ট যখন আমরা বলছি, তখন এটার বেসিস কি? স্যার ফ্লোরিস্টিক্স।
এক্স্যাক্টলি। যখন আমরা ড্রাইল্যান্ড ফরেস্ট বলছি তখন বেসিস কি? environmental ফিজিওগনমি হ্যাঁ হ্যাঁ, environmental সয়েল ওয়াটার কন্ডিশন। আমরা ড্রাইল্যান্ড ফরেস্ট যখনই বলছি তখনই আমরা এটা আসলে সয়েলের কথা বলছি না, আমরা একেবারে ওয়াটার কন্ডিশনের কথা, ময়েশ্চার কন্ডিশন, ওয়াটার কন্ডিশন না বলে আমি বলি যে ময়েশ্চার কন্ডিশন, তাই না? একেবারে নামের মধ্যে পরিষ্কার আছে। এবং এই ক্লাসিফিকেশনটা তুমি বাংলাদেশের যখন ফরেস্টের ইকোলজিক্যাল ক্লাসিফিকেশন যখন দেখো তখন এই যে ওখানে বলা হয়েছে ময়েস্ট ফরেস্ট, তার মানে এটা পানির অ্যাভেলেবিলিটি ইন্ডিকেট করছে। একইভাবে ড্রাইল্যান্ড ফরেস্ট, ফিজিওগনমি হবে না স্যার? হ্যাঁ স্যার ড্রাইল্যান্ড ফরেস্ট যেটা ওইটা ফিজিওগনমিতে পড়বে না স্যার? ফিজিওগ্রাফিতে এটা সরাসরি কি পড়ে? ফিজিওগ্রাফি বললে আমাকে আরো কিছু জিনিস যোগ করতে হতো। স্যার এনভায়রনমেন্টাল বেজের ভিতরে কি পড়ে? এনভায়রনমেন্ট তো একটা বড় জিনিস, এনভায়রনমেন্ট এই যে সবকিছু মিলেই তো এনভায়রনমেন্ট, কিন্তু আমরা এই ওই প্রসঙ্গটা একটু পরে উত্তর দিচ্ছে, এটা আগে দিয়ে নিই। তারপর যখন আপল্যান্ড ফরেস্ট বলছি তখন আমরা কিসের উপর ফোকাস করছি? আর হিলি ফরেস্ট? হ্যাঁ হ্যাঁ, না না, আপল্যান্ড ফরেস্ট যখন আমরা বলছি স্ট্রাকচারের দিকে স্যার, লোল্যান্ডও আসে, তাই না? স্ট্রাকচার স্যার। আমরা এটা হলো ল্যান্ডফর্ম। ল্যান্ডফর্ম মানে এটা আমি আসলে বলতে চাচ্ছিলাম টপোগ্রাফি, কিন্তু টপোগ্রাফি শব্দটা তোমাদের অপরিচিত হতে পারে, এই জন্য আমি ল্যান্ডফর্মের কথা বলছি। এটা উঁচু নিচু ইত্যাদি যখন বলছি এটা আমরা ভূ প্রকৃতিকে বোঝাচ্ছি, যদিও ভূ প্রকৃতি আরো অনেক ডিটেলস জিনিস মিন করে, বাট এটার আমরা ভূ গঠন বা উচ্চতা এই জিনিসটাকে ফোকাস করছি। এটা কি হিলি ফরেস্ট এটার আন্ডারে আসবে? কোনটা? হিলি ফরেস্ট, আপল্যান্ড ফরেস্ট। আপল্যান্ড ফরেস্টেরই আরেকটা নাম, কিন্তু এখানে তো বেসিসটা তো হিল আর প্লেনল্যান্ড না, বেসিসটা হলো ভূমির প্রকৃতি, তাই না? বেসিসটা হলো ভূমির প্রকৃতি, ল্যান্ডফর্ম বলতে পারো, জিওমরফোলজি বলতে পারো, টপোগ্রাফি বলতে পারো। এই তিনটা জিনিসই একই জিনিস মিন করছে এখানে। তারপর যখন এভারগ্রিন ফরেস্ট বলছি তখন আমরা কোনটার উপর ফোকাস করছি? স্যার ফিজিওগনমি স্যার। এক্স্যাক্টলি। যখন আমরা টেম্পারেট ফরেস্ট বলছি তখন কোন বেসিস ব্যবহার করছি? স্যার ক্লাইমেট। ক্লাইমেট বললে হবে না, ক্লাইমেট বললে হবে না, এই কারণে ক্লাইমেটের তো কয়েকটা প্যারামিটার আছে। টেম্পারেচার। এনভায়রনমেন্টাল কন্ডিশন স্যার। আমি অ্যাকসেপ্ট করব না, যে কারণে এনভায়রনমেন্ট ইনক্লুডস এভরিথিং, তাই না? আমরা এখানে সব এই টেম্পারেট শব্দটা যখন ব্যবহার করেছি আমরা সব এনভায়রনমেন্ট ফ্যাক্টর গুলো এখানে বিবেচনায় আনিনি, আমরা একটা ফ্যাক্টর কি বিবেচনায় এনেছি, সেটা কি? সেটা হলো টেম্পারেচার। এই যে তোমাদেরকে ওই যে লাস্টে একটা দেখানো হয়েছিল যে ট্রপিক্যালের বৈশিষ্ট্য কি, সাবট্রপিক্যালের বৈশিষ্ট্য, টেম্পারেটের বৈশিষ্ট্য, সেখানে কোন জিনিসটার উপর ফোকাস করা আছে? অ্যানুয়াল অ্যাভারেজ টেম্পারেচার, অ্যাভারেজ টেম্পারেচার ইন উইন্টার মান্থস, টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন, এই জিনিসগুলোকে ফোকাস করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করছি? টেম্পারেচার কন্ডিশনটাকে ব্যবহার করেছি। আর তোমরা আমার কোনো প্রশ্নে সহজে এই ধরনের আনসার করবে না, তোমার খেয়াল করো এখানে প্রত্যেকটা প্রশ্নেরই এই যে ফরেস্ট টাইপ গুলো বলা হয়েছে প্রত্যেকটারই উত্তর কয়টা করে ছিল? এই যে গর্জন ফরেস্ট, ড্রাইল্যান্ড ফরেস্ট, আপল্যান্ড ফরেস্ট, এভারগ্রিন ফরেস্ট, টেম্পারেট ফরেস্ট, এখানে প্রত্যেকটার জন্যই আনসার কয়টা করে ছিল? এক না একাধিক? একাধিক স্যার। না, প্রত্যেকটার জন্য একটা একটা করে আনসার ছিল। গর্জন ফরেস্টে তোমরা নিজেরাই বলেছো এখানে একটাই কনসিডারেশন, ফ্লোরিস্টিক্স, তাই না? ড্রাইল্যান্ড ফরেস্ট একটাই কনসিডারেশন, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার।
আপল্যান্ড ফরেস্ট একটাই ইস্যু এখানে, এটা হলো কনফিগারেশন অফ দি ল্যান্ড বলো, জিওমরফোলজি বলো বা টপোগ্রাফি বলো, তিনটাই সিনোনিমাস এখানে। একটা ছিল এভারগ্রিন যখন বলছি তখন ফিজিওগনমি ছিল, আর কিছু ছিল না। টেম্পারেট যখন বলছি টেম্পারেচার ছিল, আর কিছু ছিল না এখানে। আমাদের যখন হচ্ছে প্রথমবার আপনি এই ফরেস্ট টাইপটা পড়াইছিলেন, মানে সেকেন্ড টার্মের ক্লাস নেওয়ার সময়, তখন এই ফিজিওগনমির এক্সাম্পলে পড়াইছিলেন এভারগ্রিন, ডেসিডুয়াস, ড্রাই, ওয়েট এটসেট্রা। এই জন্য স্যার হ্যাঁ, ওখানে ক্লাসিফিকেশনের বেসিস কয়টা? স্যার 4টা স্যার। হ্যাঁ, মোটেও না, ওখানে বেসিস একটা। ওখানে বেসিস হলো ফিজিওগনমি। বেসিস কি, যেটার ভিত্তিতে ক্লাসিফিকেশন করা হয়। এই যে তুমি যেটা বললে এভারগ্রিন, সেমি এভারগ্রিন এটসেট্রা, এগুলো কি তার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সের উপর ভিত্তি করে, তাই তো অনেক হতে পারে, কিন্তু এই যে আপনি এই যে পরীক্ষায় যে ড্রাইল্যান্ড ফরেস্টটা দিয়েছেন স্যার, ওইখানে হচ্ছে কনফিউজড হয়ে গেছি। না, এটা এখানে তুমি শব্দটা দেখো, ড্রাই ল্যান্ড। আমি ড্রাই শব্দটাতে আসবো কেন? আমি ড্রাই শব্দটাতে এই কারণে, যখনই আমি ড্রাই বলছি আমি কিন্তু আরো প্যারামিটার যোগ করতে পারতাম, কিন্তু করিনি, যাতে তোমরা কনফিউজ না হও। আমি যখনই ড্রাই ল্যান্ড, তোমরা যখন বলো যে শুকনো জমি বা শুকনো জমিতে বন, তখন তোমরা কোন ক্যারেক্টারের উপরে জোর দিচ্ছ? একটা ক্যারেক্টারের উপর জোর দিচ্ছ, সেটা হলো পানি অ্যাভেলেবিলিটি কতটা, তাই না? এখানে কোনোটার একাধিক উত্তর নেই, প্রত্যেকটারই আলাদা আলাদা উত্তর। এই জন্য এইসব জায়গায় তোমরা যদি এনভায়রনমেন্ট লেখো হবে না, ক্লাইমেট যদি বলো হবে না। কারণ দেখো, ক্লাইমেটের কম্পোনেন্ট কি? ক্লাইমেটের কম্পোনেন্ট হলো টেম্পারেচার, রেইনফল ইত্যাদি ইত্যাদি। যখনই তুমি ক্লাইমেট বলছো তখনই কিন্তু একাধিক ফ্যাক্টরের ইস্যুটা চলে আসছে, কিন্তু আমরা এখানে টেম্পারেট বা ড্রাইল্যান্ড বলতে এখানে একাধিক ফ্যাক্টর আনিনি, আমরা একটা ফ্যাক্টর এনেছি। স্যার এই যে ড্রাইল্যান্ডের ক্ষেত্রে যদি আমি এনভায়রনমেন্ট লিখে ওখানে যদি সয়েল ইন্ডিকেট করে দিই স্যার, তাহলে হবে না? কি এই যে ড্রাইল্যান্ড যে আপনি কোশ্চেনে দিয়েছেন, ড্রাইল্যান্ড ফরেস্ট, ওখানে যদি আমি এনভায়রনমেন্ট লিখে যদি ব্র্যাকেট দিয়ে সয়েল ইন্ডিকেট করে দিই, যে সয়েলের বেসিসের উপর করতেছি, হবে না? হবে না, হবে না। জি স্যার। এটা হবে না। ওখানে হবে না যে কারণে, তুমি এনভায়রনমেন্ট লিখে যদি লিখতে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, তাহলে হতো। কিন্তু তুমি যখন ড্রাই ল্যান্ড, তুমি যখন লিখবে সয়েল, ড্রাই ল্যান্ডে আমাদের দেশে যে সয়েল আছে, আমাদের সয়েলই তো হলো শুকনো সময় ড্রাই হয়ে যায়, তাই না? বর্ষার সময় ভেজা হয়ে যাচ্ছে। এখন তুমি যখন বলবে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অ্যাজ সয়েল, তখন এই সয়েলে কি মিন করবে যে এটা ওয়াটার অ্যাভেলেবিলিটির কথাটা? মিন করবে না, কারণ ওয়াটার অ্যাভেলেবিলিটি সয়েলের সরাসরি সয়েলের কোনো ক্যারেক্টার না। পানি আছে কি নাই সেটা সয়েলের সরাসরি ক্যারেক্টার না। সয়েলের ক্যারেক্টার আর কেমিক্যাল প্রপার্টিস। এখানে কোনোটার একাধিক উত্তর নাই। আর যখনই তুমি লিখবে ক্লাইমেট, তখন সেখানে একাধিক ইস্যু থাকবে। যখনই থাকবে তুমি এনভায়রনমেন্ট বলবে, এনভায়রনমেন্ট ইনক্লুডস এভরিথিং। সেজন্য এই ধরনের ভেগ আনসার গ্রহণ করি না, এবং ভেগ আনসার গ্রহণ করি না বলেই কোশ্চেন গুলো খুব স্পেসিফিক রাখা আছে, জাস্ট একটা করে আনসার হবে। আচ্ছা, এরপর আমরা বলেছিলাম এটা কোশ্চেন শেষ, কোশ্চেন আনসার পর্ব শেষ। আনসার এখন আমি এর সাথে যোগ করি অন্য আরেকটা ইস্যু, যে আমরা ফরেস্টে যখন ক্লাসিফিকেশন করি তখন আমরা সাধারণত, এটা আগেও বলেছি, তোমাদের ক্লাসেও বলেছি, আমরা সাধারণত একাধিক ফ্যাক্টর যোগ করে থাকি। একাধিক ফ্যাক্টর কেন যোগ করি? যোগ করি এই জন্যই যে অনেক সময় দেখা যায় যে একটা ফ্যাক্টর দিয়ে সবকিছু, একটা ভেজিটেশনের ক্যারেক্টারিস্টিককে রিপ্রেজেন্ট করা যায়নি। যেমন
আমরা যদি বলি ড্রাইল্যান্ড ফরেস্ট, ড্রাইল্যান্ড ফরেস্ট বিভিন্ন জায়গায় হয়। যেমন পাহাড়ের উপরের দিকে যেখানে ড্রেনেজ অনেক বেশি, সেখানে মাটি ড্রাই থাকে। আবার মরুভূমিতেও সেখানেও মাটি ড্রাই। আমরা কি পাহাড়ের উপরে যে ড্রাইল্যান্ড ফরেস্ট সেটার সাথে মরুভূমির ফরেস্টকে এক করতে পারি? পারি। আবার ধরো আমরা বলতে পারতাম ট্রপিক্যাল ফরেস্ট। ট্রপিক্যাল ফরেস্টের মধ্যে এই ট্রপিক্যাল শুধু একটা শব্দই যথেষ্ট না, এই কারণে ট্রপিক্যাল ওয়েটল্যান্ড ফরেস্ট যেমন আছে, একইভাবে ট্রপিক্যাল ড্রাইল্যান্ড ফরেস্ট আছে। কারণ ট্রপিক্যাল তো টেম্পারেচার কন্ডিশন থেকে একটা কন্ডিশনকে রিফ্লেক্ট করে, কিন্তু এই ইকুয়েটোরিয়াল রিজনে সব জায়গায় বেশিরভাগ জায়গায় আছে ট্রপিক্যাল ওয়েট ফরেস্ট বা ময়েস্ট ফরেস্ট। আবার এই আমরা যদি সবগুলা কন্টিনেন্টের সেন্টারের দিকে তাকাই, দেখা যাবে সব জায়গায় মরুভূমি আছে, সেখানে আছে ট্রপিক্যাল ড্রাইল্যান্ড ফরেস্ট। একইভাবে যদি আমরা বলতাম রেইন ফরেস্ট, ট্রপিক্যাল রেইন ফরেস্টও আছে, টেম্পারেট রেইন ফরেস্টও আছে, দুইটার ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা। সুতরাং এখানে রেইন ফরেস্ট বললে এই শুধু একটা বেসিস দিয়ে যখন আমরা এই ফরেস্টকে ক্লাসিফাই করতে চাচ্ছি, তখন এটার আসলে ম্যানেজমেন্ট ভ্যালু থাকছে না। এটাকে মোর স্পেসিফিক করার জন্য তখন দেখা যাচ্ছে আমাকে একটার পর একটা ফ্যাক্টর যোগ করতে হচ্ছে, যার জন্য বাংলাদেশের ফরেস্ট ক্লাসিফিকেশন যখন করতে হয়েছে, তখন তোমরা এর আগে আমরা আলোচনা করছি, যখন আমরা বলছি ট্রপিক্যাল, ময়েস্ট, এভারগ্রিন ফরেস্ট, আমরা এখানে তিনটা প্যারামিটার যোগ করেছি। ট্রপিক্যাল বলতে টেম্পারেচার কন্ডিশন যোগ করেছি, ময়েস্ট বলতে ওয়াটার অ্যাভেলেবিলিটি যোগ করেছি, এভারগ্রিন বলতে ফিজিওগনমি যোগ করেছি। এই তিনটা যোগ করে যখন আমরা বলছি ট্রপিক্যাল, ময়েস্ট, এভারগ্রিন ফরেস্ট, তখন দেখা যাচ্ছে যে আমাদের এটা কেবলমাত্র চিটাগং হিল ট্র্যাক্ট এবং সিলেটের সামান্য কিছু ফরেস্টকে এটা রিপ্রেজেন্ট করছে। আমরা ওই ফরেস্ট গুলো সম্বন্ধে খুব স্পেসিফিক ধারণা পাচ্ছি তিনটা বেসিস ব্যবহার করার কারণে। যদি আমরা শুধু একটা বেসিস ব্যবহার করতাম, এটা পাওয়া সম্ভব হতো না, যার ফলে ওই নলেজের, ওই ক্লাসিফিকেশনের ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন থাকতো না। উত্তর বোঝা গেছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের কাছে? জি স্যার। আমরা এই চ্যাপ্টারটা দিয়ে শেষ করব। এই চ্যাপ্টারটা হলো, যেহেতু তোমরা ফরেস্ট্রি পড়ে যাচ্ছ, আসলে তোমাদের এই বায়োডাইভার্সিটি ইস্যুটা এখন মানুষ বুঝুক আর নাই বুঝুক, এটা নিয়ে তোমাদের বিভিন্ন জায়গায় প্রশ্ন করবেই। আর এই উত্তরটা না দিতে যদি পারো, তাহলে বলো ফরেস্ট্রি পড়েছো, ফরেস্ট ইকোলজিও পড়েছো, বায়োডাইভার্সিটি জানো না। তো সেই জন্যই এই জিনিসটা তোমাদের জানতে হচ্ছে। এক মিনিট, একটা ফোন করে নিই। হ্যালো স্যার। জি স্যার, আমি আসছি। মিটিং শেষ করেন স্যার? হ্যাঁ, আমি স্যার ওই ক্লাস নিচ্ছি তো স্যার। আর আপনি আসবেন, আমি এক কাপ চা কফি খাওয়াবো না, এটা হয় স্যার? ঠিক আছে স্যার। আচ্ছা, বায়োডাইভার্সিটি আমরা এটা আলোচনা করছি। একেবারে খুব সিম্পল জিনিস দেখো, বায়ো মানে হলো লাইফ, আর ডাইভার্সিটি ভ্যারাইটি। তার মানে বায়োডাইভার্সিটি মিলে এই দুটো শব্দ, এটা আসলে অরিজিনালি শব্দটা বলা হতো বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সেটার সংক্ষিপ্ত রূপে এটা হয়ে গেছে বায়োডাইভার্সিটি।
আমরা বায়োলজিক্যাল ডাইভার্সিটি বলি আর বায়োডাইভার্সিটি যাই বলি না কেন, এটা ইন্ডিকেট করে ভ্যারাইটি অফ লাইফ। এখন ভ্যারাইটি গুলো ভ্যারিয়েশন, আমাদের এই যে লাইফের ভ্যারিয়েশনটা আসে কোন কোন জায়গায়? ভ্যারিয়েশনটা প্রথম একটা জায়গায় আসে যে বাহ্যিক গঠনের ভ্যারিয়েশন। আমরা সাধারণভাবে দেখে, এটা যে ডাইভার্সিটির কথাই বলি না কেন, যে একটা থেকে আরেকটা যে পৃথক আলাদা, সেটা কিভাবে করি? এই পৃথক বা আলাদা করার জন্য তাদেরকে আগেই আমরা একেবারে স্টাডি করা শুরু করে দিই? আমরা সেটা করি। আমরা যেটা করি, আগে দেখি এবং দেখেই কিছুটা আমরা সিদ্ধান্ত নিই যে এরা আলাদা। আমরা কি দেখি? আমরা দেখি হলো যে কিছু কিছু গাছ বড় হচ্ছে, কিছু কিছু গাছ কখনোই বড় হয় না, যেমন হার্ব শ্রাব। আমরা দেখেই এটা হার্ব, দেখে আরেকটাকে বলছি যে বৃক্ষ। তাহলে আমরা কি কি দেখেছি? আমরা তাদের মরফোলজি দেখেছি। তারপরে আরেকটা জিনিস আমাদের অনেক সময় এই ডাইভার্সিটিতে দেখা হয়, লাইফ সাইকেল। এটা একটা পার্থক্যের একটা জায়গায়। যেমন ধরো, আমরা এই যে আজকে সকালে কিছুটা আলোচনা করছিলাম যে আমরা গাছ দেখছি ফরেস্টে, যখন আমরা একটা পায়োনিয়ার স্পিসিস দেখছি, পায়োনিয়ার বলছি, তার লাইফ সাইকেল, লাইফ স্প্যান লম্বা না শর্ট? সাধারণত শর্ট। শর্ট। আর যদি এটা ক্লাইম্যাক্স স্পিসিস হয়, তাহলে ওর লাইফ স্প্যান সাধারণত শর্ট না লং? লং লাইফ স্প্যান। তার মানে হলো আমরা যখন এটা দেখছি যে কোনোটায় লাইফ সাইকেল শর্ট, কোনোটায় লাইফ সাইকেল লং, তখনও আমরা এখানে একটা পার্থক্য ধারণা করছি। ইকোলজিক্যাল রোল এটাও পার্থক্য করে দিচ্ছে। যেমন আমরা ইকোলজিক্যাল রোলে কিভাবে পার্থক্য হচ্ছে, আমরা যদি শুধু প্লান্টের মধ্যেই দেখি, প্লান্টের মধ্যে কেউ লাইট ডিমান্ডার, কেউ শেড টলারেন্ট। তো লাইট ডিমান্ডারকে কিভাবে দেখতেছি? লাইট ডিমান্ডারকে দেখছি সবসময় সে ক্যানোপির উপরে থাকে। শেড টলারেন্টকে আমরা সবসময় দেখবো যে ক্যানোপির নিচের লেয়ারে থাকছে। এবং এরা বিভিন্ন লেয়ার থেকে এদের রোলও বিভিন্ন হচ্ছে। তারপরে বিভিন্ন স্পিসিসের মধ্যে ইন্টারঅ্যাকশনের পার্থক্য আছে। যেমন আমরা যখন কমিউনিটি ইন্টারঅ্যাকশন ইন কমিউনিটি পড়েছি, তখন তোমরা ওখানে দেখেছো সিম্বায়োসিসের কথা দেখেছো, সিম্বায়োসিসের আবার বিভিন্ন ভ্যারিয়েশন দেখেছো, আবার এন্টাগোনিস্টিক রিলেশনশিপের কথাও বলেছি। সেখানে আমরা দেখছি যে তাদের এই ইকোলজিক্যাল ইন্টারঅ্যাকশনে একটা পার্থক্য আছে। ইকোলজিক্যাল ইন্টারঅ্যাকশনের পার্থক্য থাকার কারণ কি? তাদের মধ্যে আরো পার্থক্য আছে, যেটা আমরা এই মুহূর্তে স্টাডি করছি, আমরা পরে সেটা বলতেছি। তারপর আমরা দেখি ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটি, বিভিন্ন প্রজাতি আছে, সেখানেও একটা ডাইভার্সিটি আছে। আবার দেখি যে একই প্রজাতির মধ্যেও ভিন্নতা আছে, সেটা ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটি আছে। এই সব ধরনের ডাইভার্সিটি মিলেই, সব ধরনের বৈচিত্র্য মিলেই হলো জীব বৈচিত্র্য। এখানে একটা ছবি দেখাই। এই যে ছবিটা দেখছো মানুষের, এখানে কি তোমরা ডাইভার্সিটি দেখছো? জি স্যার। এই ডাইভার্সিটি কি ডাইভার্সিটি ইন্ডিকেট করছে? এটা প্রথমত এই ভ্যারিয়েশনটা কাদের মধ্যে আমরা দেখতে চাচ্ছি? কয়টা স্পিসিসের মধ্যে ভ্যারিয়েশনটা দেখছি?
স্যার একটা স্পিসিসের মধ্যে। species এর মধ্যে। একটা স্পিসিসের মধ্যে, তার মানে আমরা এখানে ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি, এটা হলো একটা স্পিসিসের মধ্যে। এটাকে আমরা বলছি ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি, মানে উইদিন এ স্পিসিস ডাইভার্সিটি। এই উইদিন এ স্পিসিস ডাইভার্সিটিটা কেন হয়? উইদিন এ স্পিসিস ডাইভার্সিটিটা হয় সাধারণভাবে জেনেটিক ডাইভার্সিটি। কারণ হলো এই যে সাদা মানুষগুলো, এদের অফস্প্রিংও দেখা যাবে সাদা হবে, কালোগুলোর অফস্প্রিং কালো হবে। আবার প্যারেন্টস যদি কালো সাদা মিক্সড হয় তাহলে কালো সাদা মিক্সড হতে পারে, বা এই দুইটা কালারই মিক্স হয়ে আরো বৈচিত্র্য আনতে পারে। তো এখানে আমরা যে বৈচিত্র্যের কথাটা ভাবছি, এই যে পার্থক্যগুলো দেখছি, এই পার্থক্যগুলো জেনেটিক কারণে হয়। এই পার্থক্যগুলো পরিবেশগত কারণে হয়, বাট পার্থক্য থাকে। যখন এই পার্থক্যগুলো হয় পরিবেশগত কারণে বা জেনেটিক কারণে, দুটাকেই আমরা বলি ইন্ট্রাস্পেসিফিক ডাইভার্সিটি। আবার ইন্ট্রাস্পেসিফিক ডাইভার্সিটিটা যদি কেবলমাত্র জেনেটিক কারণে হয়, যেমন একই জায়গায় এই বিভিন্ন ধরনের মানুষ যদি একই জায়গায় বসবাস করেও বা একই জায়গায় জন্মেও এই ধরনের পার্থক্য থাকে, তাহলে সেটাকে আমরা জেনেটিক ডাইভার্সিটি বলবো। এখানে দেখো, এখানে আমরা দেখে বুঝতে পারছি যে এই লোকগুলো ইউরোপিয়ান, শীতের দেশের মানুষ, অ্যাটলিস্ট এটা বুঝি। এটা খুব সম্ভবত আফ্রিকা। এইখানে আমরা মিক্সড দেখতে পাচ্ছি, ইন্ডিয়া। এইখানে এই ইন্দোনেশিয়ান, চাইনিজ, এই জাতীয়, এইটা তো একেবারে ডেফিনেটলি ইন্ডিয়া, তাই না? এরকম এটা তোমার এনভায়রনমেন্ট ডাইভার্সিটি ইন্ডিকেট করছে, জেনেটিক ডাইভার্সিটিও আছে। কিন্তু এমন যদি হতো এরা সবাই একই জায়গায় জন্মেছে, একই জায়গায় বড় হয়েছে, বা একই প্যারেন্টস থেকে বড় হচ্ছে, যেমন আমাদের ফ্যামিলিতে কি হয়, একটা ফ্যামিলিতে ভাই বোন সবাই কি একই চেহারার হয়? হয় না। কিন্তু তারা তো একই জায়গায় আছে, তারা একই পরিবেশের মধ্যে বড় হচ্ছে। তাদের মধ্যে পার্থক্যটা হয়, সেটা মূলত কি কারণে হয়? মূলত কারণটা হলো জেনেটিক ডাইভার্সিটি। তাহলে এই জেনেটিক ডাইভার্সিটিটা আর ইন্ট্রাস্পেসিফিক ডাইভার্সিটি একই ধরনের। এটা ইন্ট্রাস্পেসিফিক ডাইভার্সিটি একটা প্রজাতির মধ্যে বৈচিত্র্যের কথা বোঝায়, আর এই বৈচিত্র্যটা যখন একটা প্রজাতির মধ্যে একটা জায়গায় বসবাসকারী অর্গানিজমদের মধ্যে হয়, তখন সেটা খুব ক্লিয়ারলি জেনেটিক ডাইভার্সিটি ইন্ডিকেট করে। আচ্ছা, আমরা এই পরের অংশটা ভুলে যাই এখন। তাহলে বায়োডাইভার্সিটিটা কি? বায়োডাইভার্সিটিটা হলো প্রাইমারিলি এটা ভ্যারিয়েবিলিটি অ্যামং লিভিং অর্গানিজমস and the ecological complexes of which they are part, including diversity within species, among species, and of ecosystem. এটা হলো ডাইভার্সিটির সংজ্ঞা। এখন এখানে দেখো, এখানে কয়েকটা জিনিস ভাগ করা আছে। যে within species বলছে, সেটা হলো ইন্ট্রা-স্পেসিফিক ডাইভার্সিটি। among species যখন বলছে, তখন আসছে ইন্টারস্পেসিফিক ডাইভার্সিটি। আর ডাইভার্সিটির আরেকটা জায়গা হলো ইকোসিস্টেম ডাইভার্সিটি। এইটা হলো তোমাদেরকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে। আচ্ছা, জীববৈচিত্র্যের একটা কারণ হলো পরিবেশগত বৈচিত্র্য। এই যে তোমরা এই কখনো মাছের বাজারে গেছো? জি স্যার। গেছো? কোথায়, খুলনায় না কি অন্য কোথাও? স্যার খুলনায় গেছি। আচ্ছা, খুলনায় গেছো, ওখানে প্রথমত কি দেখেছো? সামুদ্রিক মাছ দেখেছো, আবার ফ্রেশ ওয়াটার ফিশ দেখেছো, তাই না? দেখেছো? জি স্যার। এই সি ফিশ এবং ফ্রেশ ওয়াটার ফিশ এরা কি একই জায়গায় বসবাস করে? না স্যার।
আমরা যদি এখন মাছের বৈচিত্র্য কথা বলতে চাই, তাহলে কি আমার মেরিন ফিশ, ফ্রেশ ওয়াটার ফিশ আলাদাভাবে বলা উচিত কিনা? আমরা মাছের বৈচিত্র্যের কথা বলছি, সেখানে মেরিন ফিশ, ফ্রেশ ওয়াটার ফিশ আলাদা করে বলা উচিত কিনা? জি স্যার। অবশ্যই বলতে হবে, অবশ্যই বলতে হবে, কারণ এটা সিতেও ফিশ, মেনল্যান্ড ফ্রেশ ওয়াটার এনভায়রনমেন্টে এটাও ফিশ। এদের মধ্যে বৈচিত্র্যটা হলো কেন? এদের মধ্যে বৈচিত্র্যটা হলো এদের ইকোসিস্টেমের মধ্যে বৈচিত্র্য। যেমন ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমে লবণ নাই, এখানে এক ধরনের মাছ বাস করছে। মেরিন ইকোসিস্টেমে লবণের কারণে অন্য ধরনের প্রাণী, অন্য ধরনের মাছ বাস করছে। আমরা দেখি যে ইকোসিস্টেমের ভ্যারিয়েশনের জন্য এই ডাইভার্সিটিতেও ভ্যারিয়েশন হচ্ছে, ডাইভার্সিটিও চেঞ্জ হচ্ছে। সেই জন্য ইন্টারস্পেসিফিক ডাইভার্সিটি, ইন্ট্রাস্পেসিফিক ডাইভার্সিটির সাথে আরেকটা জিনিস যোগ হয়েছে, ইকোসিস্টেম ডাইভার্সিটি। আরেকটা ডেফিনিশন বায়োডাইভার্সিটি হলো দি টোটালিটি অফ জিনস, স্পিসিস অ্যান্ড ইকোসিস্টেমস ইন এ গিভেন এরিয়া। বায়োডাইভার্সিটি সবসময় স্টাডি করা হয় একটা গিভেন এরিয়ার রেসপেক্টে। এই গিভেন এরিয়াটা ছোট হতে পারে, বড় হতে পারে। আমরা যখন বলি যে বাংলাদেশ জীববৈচিত্র্য সমৃদ্ধ, আমরা বলি, এই কথা বলি না? এই কথা যখন বলি তখন আমরা দেশটাকে মিন করছি এবং দেশের মধ্যে জীবের বৈচিত্র্যের কথা বলছি। আমরা আবার অনেক সময় বলি যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যখন বলি তখন আমরা যদি বলি যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটা এর পরিবেশ খুবই বৈচিত্র্যময়, এর জীব অনেক বৈচিত্র্যময়, এটা যদি বলি তাহলে কি আমাকে ডিফাইন করতে হচ্ছে কি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তাহলে এখানেও আমার একটা স্পেসের কথা বলতে হচ্ছে, জায়গার কথা। আবার আমরা জীববৈচিত্র্য বলতে পারি কন্টিনেন্টাল লেভেলে, এমনকি গ্লোবাল লেভেলে। আমরা যদি এই লেভেলটা ডিফাইন করে দিই তাহলে জীববৈচিত্র্যের সংজ্ঞা কি কমপ্লিট হবে কিনা? তাহলে জীববৈচিত্র্যের সংজ্ঞাটা কমপ্লিট হবে। কারণ হলো যে ওয়ার্ল্ড স্কেলে যখন বলবো তখন দেখা যাবে যে কত বৈচিত্র্য, কিন্তু সেটা ম্যানেজেবল। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট লেভেলে বললে সেখানেও আমরা বাংলাদেশের কথা যদি বলি সেখানেও ইভেন আমরা একটা পুকুরের মাছের দিকেও যদি তাকাই, দেখা যাবে যে কোনো কোনো পুকুরে বিভিন্ন ধরনের মাছ আছে। পার্টিকুলারলি যদি ন্যাচারাল জলাশয় হয় দেখা যাবে ছোট বড় বিভিন্ন ধরনের মাছ আছে। আবার কোনো কোনো পুকুরে যেগুলোতে চাষ করছে আমরা, দেখা যাবে যে আমরা হয়তো একটা বা দুইটা জাতের মাছ চাষ করছি, সেখানে অন্যান্য মাছ সাধারণত আমরা মেরে ফেলি বা থাকলেও খুব কম। তাহলে আমরা যদি জায়গার রেসপেক্টে এই ডাইভার্সিটিটা ডিফাইন না করি তাহলে আমাদের ডেফিনিশনটা ইনকমপ্লিট হয়। সেজন্য বায়োডাইভার্সিটির একটা ডেফিনিশনে বলছে যে দ্য টোটালিটি অফ জিনস, মানে ইন্টারস্পেসিফিক ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম ইন এ গিভেন এরিয়া। এটা হলো বায়োডাইভার্সিটি। নেক্সট পয়েন্ট যে বলা হচ্ছে যে বায়োডাইভার্সিটি মেজার্স দি হেলথ অফ ইকোসিস্টেম। এটা ডেফিনিশনের অংশ না। ইকোসিস্টেমের স্বাস্থ্যকে ইন্ডিকেট করে বায়োডাইভার্সিটি। কিভাবে? এটা খুব সহজ। তোমরা ফুড চেইন, ফুড ওয়েব পড়েছো, মনে আছে ডেফিনিশন গুলো বা ধারণাগুলো মনে আছে? ফুড চেইন, ফুড ওয়েব,
জি স্যার। মনে আছে কিনা? জি স্যার। আচ্ছা, আমরা সেখানে দেখো, আমরা ফুড চেইন বেশি স্টেবল না ফুড ওয়েব বেশি স্টেবল? স্যার ফুড ওয়েব। কেন? স্যার ফুড ওয়েবের কোনো একটা আহ, মানে উপাদান যদি কোনো ডিস্ট্রয় হয়ে যায় তাহলেও ফুড ওয়েব পরিবর্তন হয় না তেমন কোনো। মানে ফুড ওয়েবে আমরা দেখি যে প্রত্যেকটা অর্গানিজমই একাধিক সোর্স অফ এনার্জির উপর নির্ভরশীল। সো ইন টার্মস অফ সোর্স অফ এনার্জি প্রত্যেকেরই অল্টারনেটিভ আছে, তাই না? এই প্রত্যেকেরই অল্টারনেটিভ থাকার কারণে প্রত্যেকটা এক্সপ্লয়টেশন লেভেলটা কম হয়। সবাই আবার যদি কোনো একটা আইটেম এক্সটিংক্ট হয়ে যায়, তাতেও টোটাল ইকোসিস্টেম ভেঙে পড়ে না। এই যে আমাদের ধরো আমরা সোর্স অফ এনার্জি হিসাবে কি কি খাই না, আমরা মেইনলি খাচ্ছি ভাত রুটি, মেইনলি খাচ্ছি। একসময় আমাদের দেশে রুটি খাওয়া হতো না, গমের তেমন চাষও হতো না। একসময় ধরা হতো যে গম হলো গরিব মানুষের খাবার, এবং এখনো ইন্টারন্যাশনাল মার্কেটে চালের দামের চাইতে গমের দাম কম। তো আমরা যদি যে চাল না খেলে আমাদের চলবেই না এটা হয়, তাহলে ধান নাই তো আমরা নাই। কিন্তু যখন ধান গম খাচ্ছি, তখন ধান না হোক গম তো আছে। আবার অনেক জায়গায় আলু খাচ্ছে। আচ্ছা, ধান গম এটা না হোক আলু তো আছে। সো আমাদের চয়েস যত বাড়ছে আমাদের রিস্ক তত কমছে। তার মানে হলো আমরা যদি এই জিনিসটাকে ইকোসিস্টেম লেভেলে দেখি, তাহলে ইকোসিস্টেমের টিকে থাকার সম্ভাবনাটা বাড়ছে যত বেশি ডাইভার্সিটি হচ্ছে। আবার উল্টো দিক দিয়েও দেখো যে আমাদের জন্য আমাদের এই যে খাবারের তালিকায় রোজ কি থাকতে বলে বলো? এটা হলো একেবারে ক্লাস 5-6 এর বলো কি কি থাকতে বলা হয় আমাদের খাবারের আইটেমের মধ্যে? আমাদের আইটেমের মধ্যে সোর্স অফ এনার্জি হিসাবে হয় ভাত, আটা, আলু, এগুলো। তারপর প্রোটিনের কথা বলা হয় মাছ, মাংস, ডিম, দুধ। প্রোটিনেও একটা অল্টারনেটিভের কথা বলা হয়। ভিটামিনস, মিনারেলস এর জন্য শাক, সবজি, ফল, মূল, কত কিছুর কথা বলা হয়। এই জিনিসগুলো যদি কম কম থাকতো বা কোনো আইটেম যদি না থাকতো, তাহলে বা আমরা যদি আমাদের যে খাবার গ্রহণ করি তার মধ্যে ধরো ফলমূল বাদ দিলাম, তাহলে আমাদের কি হবে? আমরা ফলমূল খেলামই না, শাকসবজি ফলমূল বাদ দিয়ে শুধু ভাত আর মাছ মাংস খেলাম, তাহলে কি হবে? আমাদের স্বাস্থ্যের কি হবে? সুরক্ষিত থাকবে না সুরক্ষিত থাকবে না? কোনটা হবে? সুরক্ষিত থাকবে না থাকবে না? থাকবে না। থাকবে না। একই জিনিস প্রযোজ্য ইকোসিস্টেমের ক্ষেত্রে। ইকোসিস্টেমে যদি ডাইভার্সিটি বাড়ে বা ডাইভার্সিটি বেশি থাকে, তাহলে তার স্বাস্থ্য বেশি সুরক্ষিত থাকবে। আর এই বৈচিত্র্য যদি থাকে, আরেকটা জিনিস হয়, যখন কোনো ডিজাস্টার হয় তখন তার খাপ খাওয়ানোর ক্ষমতা থাকে। যেমন ধরো এই যে আজকে পৃথিবীব্যাপী করোনা হচ্ছে, আমরা যদি সবাই করোনা একই লেভেলে সাসেপ্টিবল হতাম, তাহলে কি হতো? আমরা সবাই করোনা ভাইরাসের প্রতি একই রকম সংবেদনশীল হলে এই রোগটা মহামারী হতো। ব্যাপক এখনই মহামারী বলা হচ্ছে, বাট এই মহামারীর ইন্টেন্সিটি আরো অনেক অনেক বেশি ব্যাপক হতো। এবং ধরো আমরা সবাই একই লেভেলে সাসেপ্টেবল হলে সবাই মরে গেল, তাহলে একটা প্রজাতি
শেষ। কিন্তু আমরা দেখছি আমরা সবাই কি একই লেভেলে এফেক্টেড হচ্ছি? কেউ কেউ ইনফেক্টেড হচ্ছে টেরই পাচ্ছে। যারা ইনফেক্টেড হচ্ছে তাদের মধ্যে লেস দেন 2% কেবল মারা যাচ্ছে। কেউ এফেক্টেড হচ্ছে সামান্য একটু সিমটম দেখা দিয়ে আর কোনো সমস্যা হচ্ছে না। এই বিভিন্ন বৈচিত্র্যের কারণে কি হচ্ছে, আমাদের এখানে করোনা এর চাইতে ডেডলি আরো মহামারী হতে পারে, কিন্তু এই বৈচিত্র্যের কারণে হিউম্যান অ্যাজ এ স্পিসিস, মানে হলো এই জেনেটিক ডাইভার্সিটিটাই আমাকে এই ধরনের দুর্যোগের ধকল সহ্য করা এবং টিকে থাকা, প্রজাতি হিসাবে, ব্যক্তি হিসাবে না, প্রজাতি হিসাবে এইসব ধকল সহ্য করার এবং টিকে থাকার ক্ষমতা বাড়াচ্ছে, দিচ্ছে। ঠিক আছে, সেই জন্য বলা হচ্ছে যে biodiverse ecosystems are resilient to disturbances or environmental changes. বায়োডাইভার্সিটি আরেকটা প্রকার ভেদ করা আছে, ফাংশনাল ডাইভার্সিটি, স্ট্রাকচারাল ডাইভার্সিটি আর কম্পোজিশনাল ডাইভার্সিটি। এই দুটা খুব কাছাকাছি। এটা ডিপেন্ড করে কিসের উপর, কিভাবে আমরা ডিফাইন করছি। এই যে ফাংশনাল ডাইভার্সিটিটা, আজকাল অনেক ক্ষেত্রে ফাংশনাল ডাইভার্সিটির কথা বেশি বলা হয়। ফাংশনাল ডাইভার্সিটিটা কি? ফাংশনাল ডাইভার্সিটি হলো আমরা যখন একটা ইকোসিস্টেমের মধ্যে দিয়ে এনার্জি ফ্লো হতে দেখি, তখন কি দেখি? আমরা দেখি যে প্রথমেই আছে প্লান্টস, অটোট্রপস, তারপরে আছে হার্বিভোরস, তারপরে আছে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে দিয়ে এনার্জি ফ্লোটা চলে। তার মানে আমরা দেখছি এখানে প্রত্যেকটা জীবের ইন টার্মস অফ ফাংশন ডাইভার্সিটি আছে। যেমন প্লান্ট সোলার রেডিয়েশন ইন্টারসেপ্ট করে এনার্জি সিনথেসাইজ করছে, এখানে প্লান্টের প্রজাতি কোনো ইম্পর্টেন্ট বিষয় না। বিষয়টা হলো কোনো একটা জায়গায় কতটা এনার্জি সিনথেসাইজ হচ্ছে সেটা একটা বিষয়, এবং এনার্জি সিনথেসাইজ কতটা হচ্ছে সেটা নির্ভর করবে আবার গ্রিন স্পেসের উপরে। ওখানে কোন পার্টিকুলার স্পিসিস কতটা আছে বা কয়টা স্পিসিস আছে, এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয়টা হলো যে টোটাল সোলার এনার্জি ইন্টারসেপশন কতটুকু হচ্ছে। যদি আমার 10টা স্পিসিস থেকে যে পরিমাণ সোলার ইন্টেন্সিটি অ্যাবজর্ব করছে, 5টা স্পিসিসও যদি সেই একই কাজ করতে পারে, তাহলে স্পিসিস ডাইভার্সিটির পরিবর্তন হয়ে গেল ঠিক, কিন্তু আমাদের ফাংশনাল কোনো পরিবর্তন হয়। একইভাবে হার্বিভোরের সংখ্যা 50টা হলো, আবার হার্বিভোরের সংখ্যা যদি 5টাও হয়, এবং এরা যদি এনার্জি ট্রান্সফারটা প্লান্ট থেকে হার্বিভোরে এনার্জি ট্রান্সফারটা এনশিওর করতে পারে, তাহলে আমার 2-1টা স্পিসিস যদি নাও থাকে হার্বিভোরে, তাহলে কি আমার ইকোসিস্টেমের টোটাল ফাংশন বন্ধ হয়ে যাবে? মোটেও। এই জন্য ম্যানেজমেন্টের ক্ষেত্রে বায়োডাইভার্সিটির কথা যেমন বলা হয়, সেই বায়োডাইভার্সিটির মেজর কম্পোনেন্ট হিসাবে ফাংশনাল ডাইভার্সিটির কথা বলা হয়। যেমন আমরা ফরেস্ট ম্যানেজমেন্টে বলি যে আমরা তো আসলে কখনোই একটা ন্যাচারাল ফরেস্ট ক্রিয়েট করতে পারি না, এটা সম্ভব না। যার ফলে আমরা ন্যাচারাল ফরেস্টের মতো ডাইভার্সিফাইড একটা ফরেস্ট তৈরি করতে পারবো, এটা আমরা জানি। সেই জন্য আমরা যদি সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্টের কথা বলি, তখন আমরা যখন চাই যে টিকে থাকবে দীর্ঘ সময়, তখন অ্যাকচুয়ালি আমরা ফোকাস করি যে এর ফাংশন গুলো যেন কন্টিনিউ করে ওভার লং। আর স্ট্রাকচারাল ডাইভার্সিটি এটা মূলত গঠন,
যেমন ফরেস্টের ক্ষেত্রে মাল্টি স্টোরেড ফরেস্ট, সিঙ্গেল স্টোরেড ফরেস্ট ইত্যাদি ইত্যাদি হয়। কম্পোজিশনের ক্ষেত্রে এটা মিন করে স্পিসিস কম্পোজিশন। আমরা অনেক সময় স্ট্রাকচার বলতে স্পিসিস কম্পোজিশন এবং ভার্টিক্যাল স্ট্রাকচার দুইটাকে মিন করি স্ট্রাকচার বলতে, কারণ স্পিসিস কম্পোজিশনও স্ট্রাকচারেরই একটা অংশ। তো সেইভাবে যখন আমরা বলি যে স্ট্রাকচার বলতে যখন স্পিসিস কম্পোজিশন এবং তাদের ভার্টিক্যাল স্ট্রাকচার দুইটা মিন করি, তখন আসলে এই দুইটা এক হয়ে যায়। তবে আমরা যদি এই স্ট্রাকচার বলতে কেবলমাত্র ভার্টিক্যাল স্ট্রাকচার বা ইকোসিস্টেম স্ট্রাকচারের কথা বলি, তখন আমাদের এই দুইটা জিনিসকে আলাদা করে বলতে হয়। স্পিসিস ডাইভার্সিটি এটা ভেরি সিম্পলি বলে দেওয়া হয়েছে যে একটা জায়গায় কতগুলো প্রজাতি আছে, সেটাকে বলে স্পিসিস ডাইভার্সিটি। The number of species and relative abundance of species in a region. এখানে একটা সংখ্যা আসছে রিলেটিভ অ্যাবান্ডেন্স। এই যে ধরো আমাদের প্রাকৃতিক পরিবেশে, প্রাকৃতিক পরিবেশ বলতে এই যে ধরো খুলনার কথা বলি, যদি আমরা অনেকের গার্ডেনে দেখবো যে একাধটা স্পেশাল গাছ আছে যেটা কোথাও থেকে নিয়ে আসা, শখ করে এখানে লাগানো হয়েছে, থাকতে পারে। সেটা কি আমাদের এখানে ডাইভার্সিটি হিসাবে আমরা গুনবো? সাধারণত আমরা না। তার কারণ হলো কেউ শখ করে এনেছে, আর ওই একটা আছে, আর এটা আর তেমন উল্লেখযোগ্য নাই। যেমন আমি গতকাল কিসে পড়লাম যে এই যে বগুড়ার কোথায় একটা পারুল গাছ আছে, বলতেছে বাংলাদেশ মাত্র পারুল গাছ। ওই পারুল গাছকে কি আমরা ডাইভার্সিটির মধ্যে ইনক্লুড করবো? করবো না। আবার ধরো একটা পরিবেশে 10 রকমের মাছ আছে, 10 রকমের মাছই এডিকুয়েট কোয়ান্টিটিতে আছে, সেটাকে ডাইভার্স বলবো না 10 রকমের মাছ আছে তার মধ্যে 1 রকমের মাছ আছে, দুইটা একটা আছে, এটা ডাইভার্সিফাইড বলবো? কোনটাকে ডাইভার্সিফাইড বলবো? তোমাদের কমন সেন্সে বলো যে দুইটা, একটা তো 10টা স্পিসিস আছে, আর একটা পুকুরে ওই 10টা স্পিসিসই আছে, তার মধ্যে হয়তো একটা বা দুইটা মাছ আছে যে ইন্ডিভিজুয়াল সংখ্যা হিসাবে একটা দুইটা করে আছে। তাহলে কোন পুকুরটাকে আমি ডাইভার্সিফাইড বলবো, মোর বায়োডাইভার্স বলবো? প্রথমটাকে না পরেরটাকে? প্রশ্নটা বুঝেছো কিনা তোমরা? তোমরা প্রশ্নটা বুঝেছো কিনা? শুনতে পাচ্ছ তোমরা আমাকে? তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি প্রশ্নটা আবার করছি। একটা পুকুর, সেখানে 10টা প্রজাতির মাছ আছে, সব সমান সংখ্যায় আছে, সমান সংখ্যায় আছে ধরো। আরেকটা পুকুর, সেখানে ওই 10টা প্রজাতিই আছে, কিন্তু একটা বা দুইটা স্পিসিস আছে, কেবলমাত্র দুইটা একটা মাছ। এখন এই দুই ধরনের পুকুরের মধ্যে কোনটাকে আমরা অধিকতর জীববৈচিত্র্যময় বলবো? স্যার পরেরটা কি? 10টাই আছে কিন্তু সংখ্যায় সবাই যথেষ্ট পরিমাণে আছে, সেটাকে আমরা ডাইভার্সিফাইড বলছি। তার অর্থ হলো আমরা এই স্পিসিসের সংখ্যার কথাও বলছি এবং এই এক একটা স্পিসিসের রিলেটিভ অ্যাবান্ডেন্সের কথাও বলছি। এইটাকে স্পিসিস ডাইভার্সিটি। তাহলে নাম্বার অফ স্পিসিস আর রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ স্পিসিস বেশি, সেটাকে বলছি স্পিসিস ডাইভার্সিটিটা বেশি। আর আরেকটা শব্দ আছে স্পিসিসনেস, সেটাতে কেবলমাত্র কয়টা প্রজাতি আছে সেটাকে মিন করে, অ্যাবান্ডেন্সকে মিন করে না। আর স্পেসিয়েশন একটা শব্দ দেখছো, এটা হলো প্রজাতির উদ্ভব। প্রজাতির উদ্ভব এটাও একটা কন্টিনিউয়াস প্রসেস,
তবে এটা ন্যাচারালি এটা হলো প্রসেস। এই স্পিসিসের জেনারেশনটাকে বলা হয় স্পেসিয়েশন, আর এক্সটিংশন হলো যে কোনো একটা স্পিসিস হারিয়ে যাওয়া। এবং ইদানিংকালে আমরা দেখছি অনেক স্পিসিস দ্রুত হারিয়ে যাচ্ছে। আসলে অতীতেও স্পিসিস যেমন জেনারেট করেছে তেমন হারিয়েছে। এখন সমস্যা হচ্ছে যে স্পেসিয়েশনের রেটের চাইতে এক্সটিংশন রেট অনেক বেশি, যার জন্য আমাদের এটা একটা সমস্যা। মাইগ্রেশন, ইমিগ্রেশন এগুলো ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটিকে ইনফ্লুয়েন্স করে। যেমন শীতকালে আমাদের হাওর বা বড় বড় জলাশয়ে দেখি যেখানে প্রচুর পাখি আসে সেখানে প্রচুর ডাইভার্সিটি বাড়ে। আবার যখন শীতের শেষে এই পাখিরা চলে যায় আমাদের ডাইভার্সিটিটা কমে যায়। এটা জেনেটিক ডাইভার্সিটি আমরা আলোচনা করেছি। এইখানে দেখো, এখানে বিভিন্ন পরিবেশ এবং এদের সবার চেহারা আলাদা, দেখেই মনে হচ্ছে এরা বিভিন্ন প্রকারের। এই ডাইভার্সিটি আমরা দেখছি কি বিভিন্ন ধরনের ইকোসিস্টেম, বিভিন্ন ধরনের ইকোসিস্টেমে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী আছে। এটা একটা ডাইভার্সিটির কারণ। এটা হলো হ্যাবিটেট ডাইভার্সিটি বা ইকোসিস্টেম ডাইভার্সিটি। এখানেও আমরা বিভিন্ন ধরনের হ্যাবিটেট দেখছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্পিসিস আছে। এই যে বড় একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে আমরা স্পিসিস ডাইভার্সিটি দেখি এরকম বিভিন্ন ভাবে। এখানে বলা হচ্ছে নাম্বার অফ ডিফারেন্ট হ্যাবিটেটস পার ইউনিট এরিয়া that a particular ecosystem or biomes contain. If diversity increases here, it will probably lead to an increase in other two diversity. বিশাল একটা জায়গাতে যেখানে আমরা বিভিন্ন ধরনের পরিবেশ দেখে থাকি এবং এই সবগুলো মিলে আবার বড় একটা পরিবেশ তৈরি করে। এখানে দেখা যায় যে একটাতে ডাইভার্সিটি বাড়লে আরেকটাতেও ডাইভার্সিটি বাড়ার সম্ভাবনা থাকে, এটা হলো গামা ডাইভার্সিটি। আমরা এই যে বায়োডাইভার্সিটির ভ্যালু গুলো কি, প্রয়োজনীয়তা, এক নাম্বার হলো স্ট্যাবিলিটি দেয়, এটা আমরা আগে আলোচনা করেছি। ইকোসিস্টেম সার্ভিসেস, বিভিন্ন অর্গানিজম থেকে আমরা বিভিন্ন ধরনের উপাদান পেয়ে থাকি, যার জন্য বিভিন্নটা এই যে একটা ইকোসিস্টেম ডাইভার্স হলে আমরা সেখান থেকে বেশি সার্ভিস পেয়ে থাকি। ইকুইটেবিলিটি, বায়োডাইভার্সিটি অনেকগুলো রিসোর্স, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর বায়োডাইভার্সিটি সংরক্ষণের আরেকটা গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট, এটা অবশ্য রিলিজিয়ন থেকে আসছে, যে প্রত্যেকটা প্রজাতিরই টিকে থাকার অধিকার আছে। আমরা বায়োডাইভার্সিটি কনজারভেশন করি এটা এই এথিক্স মাথায় নিয়ে যে প্রত্যেকটা জীবেরই টিকে থাকার অধিকার আছে, সুতরাং আমাদের তাদের ডাইভার্সিটি মেনটেন করতে হবে। সাস্টেনেবিলিটি, এটা যে শুধু স্টেবিলিটি না, আমরা প্রোডাকশন সিস্টেমটাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে হলে আমাদের বায়োডাইভার্সিটি কনজারভেশন করতে হবে। ক্রপ ইমপ্রুভমেন্টের কথা, আমরা যখন কোনো প্রজাতি উন্নয়নের কথা বলি তখন আমরা হাইব্রিডাইজেশন করি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করি, এই যাই করি না কেন এখানে জিন তো আমরা আর্টিফিশিয়ালি তৈরি করতে পারি না। আমরা প্রকৃতিতে বিভিন্ন জিন সংগ্রহ করে সেগুলোর সমাবেশ ঘটিয়ে থাকি। তো এই ক্রপ ইমপ্রুভমেন্টের জিনগুলো যদি না থাকতো তাহলে আমরা করতে পারতাম না। সেজন্য ক্রপ ইমপ্রুভমেন্টের জন্য আমাদের পুরনো জিন পুল সংরক্ষণ করতে হয়। রেজিলিয়েন্স, এই যে একটা ন্যাচারাল বা আর্টিফিশিয়াল একটা ডিজাস্টারের পরে টিকে থাকার যে ক্ষমতা, আমরা এর আগে আলোচনা করেছি, বায়োডাইভার্সিটি আমাদের সেই ক্ষমতাটা বাড়ায় বা ইকোসিস্টেমের সেই ক্ষমতাটা বাড়ায়। সেজন্য বায়োডাইভার্সিটি ইম্পর্টেন্ট। ইকোসিস্টেম প্রোডাক্টিভিটি, এর আগে আমরা আগেও আলোচনা করেছি যে একটা ইকোসিস্টেম যত বেশি ডাইভার্স হবে তার প্রোডাক্টিভিটি তত বেশি হবে। এই সবগুলো কারণেই আমাদের বায়োডাইভার্সিটি সংরক্ষণ করা প্রয়োজন। আর বায়োডাইভার্সিটি স্টার্ট হয়
ক্লাইমেট চেঞ্জ, ন্যাচারাল ফোর্সেস, এগুলোর উপর নির্ভর করে বায়োডাইভার্সিটি তৈরি হয়। আর আলটিমেটলি আমাদের কনজার্ভ করা উচিত এই কারণে যে নেচারে যা যা আছে সবই আমরা ব্যবহার করি বিভিন্ন ভাবে, সরাসরি বা পরোক্ষভাবে। এই জন্য আমাদের স্বার্থেই বায়োডাইভার্সিটি সংরক্ষণটা করা উচিত। আমরা এই জিনিসগুলো আলোচনা করেছি, এগুলো আর আলোচনা না, থ্রেডস খুব সাধারণ নিতে পারবে। আমি শুধু লাস্টে একটু ফোকাস করব যে ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন ইন ফরেস্ট ম্যানেজমেন্ট। এইখানে এই পয়েন্টগুলো আমরা আগে আলোচনা করেছি, জাস্ট আমি এখানে আরেকবার অন্য একটা আঙ্গিকে দেখার জন্য শুধু এটা এখানে আনছি যে আমরা যেসব প্রোডাক্টই দেখি না কেন সেগুলো ইকোলজিক্যাল প্রসেসেরই আউটকাম। যেমন আমরা ফরেস্ট থেকে গাছ কেটে নিই, সেই গাছটা আমাদের পছন্দের গাছটা কেটে নিই। এই যে একটা গাছ প্রকৃতিতে জন্মাচ্ছে, বড় হচ্ছে, এটা আসলে ওই জায়গার পরিবেশ, যে ন্যাচারাল যে ইকোলজিক্যাল প্রসেস, তারই একটা আউটকাম। এখানে যদি ধরো ফরেস্টের নিউট্রিয়েন্ট রিসাইক্লিং ভালো না, তাহলে একটা গাছ বড় হতে পারতো, বা নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি যথেষ্ট না হতো, তাহলে একটা বড় গাছ বড় হয়ে ওঠে না। এই যে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি, নিউট্রিয়েন্ট রিসাইক্লিং, এর মধ্যে এই প্রসেসগুলোর মধ্যে অনেকেই জড়িত, অনেক অর্গানিজম জড়িত। আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা যেটা পাচ্ছি সেটা হলো ন্যাচারাল প্রসেসের কন্ট্রিবিউশন। সুতরাং আমাদের এই প্রাপ্তিটা যদি নিশ্চিত করতে হয় ভবিষ্যতের জন্য, তাহলে এই প্রসেসগুলোকে আমাদের মেনটেন করতে হবে। এই প্রসেসের সাথে জড়িত আছে, এই প্রসেসগুলো মেনটেন হচ্ছে কিভাবে, চালু আছে কিভাবে, বিভিন্ন অর্গানিজমের পার্টিসিপেশনের মাধ্যমে। যেমন আমরা যদি এনার্জি ফ্লো দেখি, এনার্জি ফ্লোটা কন্টিনিউয়াস, আনইন্টারাপ্টেড এবং অপটিমাম থাকে বিভিন্ন অর্গানিজমের পার্টিসিপেশনের কারণে। আমরা যদি এই এনার্জি ফ্লোটাকে অপটিমাম কন্ডিশনে রাখতে চাই ফর বেটার প্রোডাক্টিভিটি, তাহলে আমাদের বায়োডাইভার্সিটি সংরক্ষণ ওই জায়গায় করতে হবে। আর বায়োডাইভার্সিটি ফরেস্ট হেলথকেও এফেক্ট করে। এর আগে দেখেছি আমরা, যেমন এটা যদি ফরেস্ট্রির ক্ষেত্রে দেখি, সাধারণত দেখা যাবে যে আমরা যদি একটা গাছ দিয়ে, একটা প্রজাতির গাছ দিয়ে বাগান তৈরি করি, সেটাতে মহামারী হওয়ার সম্ভাবনা বাড়ে। কিন্তু আমরা যদি সেখানে মিক্সড করি বা মাল্টিপল স্পিসিস প্লান্টেশন করতে পারি, তাহলে এই রিস্কগুলো কমে। পোকামাকড়ের সংক্রমণ, রোগ বালাইয়ের সংক্রমণ, এগুলা যদি ন্যাচারাল ফরেস্টে দেখা হয়, তাহলে দেখা যাবে ন্যাচারাল ফরেস্টে আসলে পোকামাকড় থাকে, কিন্তু পোকামাকড় কখনো মহামারী হয় না। ন্যাচারাল ফরেস্টে কোনো রোগ কখনো মহামারী হয় না। কিন্তু যখনই আমরা প্লান্টেশনে যাচ্ছি, তখনই এই ডাইভার্সিটি কমিয়ে ফেলি, কারণ আমরা ন্যাচারাল সবগুলো গাছকে রাইট জায়গায় লাগাইও না, লাগানোর প্রয়োজনও মনে করি না, যার ফলে আমরা ডাইভার্সিটি কমাই। এবং ডাইভার্সিটি কমাই বলেই দেখা যায় যে প্লান্টেশনে নিউট্রিয়েন্ট লস হয়, আমাদের হয়তো ফার্টিলাইজেশন করতে হতে পারে, রোগ বালাই হয় আমাদের, তারপরে কীট পতঙ্গের সংক্রমণ হয়, আমাদের সেগুলোর জন্য ব্যবস্থা নিতে হয়। এইভাবে দেখবো যে ফরেস্টের হেলথ বায়োডাইভার্সিটির উপরে নির্ভরশীল। এই জন্য বায়োডাইভার্সিটি কনজারভেশনটা আমাদের সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্টের জন্য বা ফরেস্ট ইকোসিস্টেম ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। উইথ দিস আমি আমাদের এই টার্মের রিভিউ ক্লাসের সবগুলো ডিসকাশন শেষ করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, ব্রিফলি ইউ ক্যান আস্ক দি কোশ্চেনস, আদারওয়াইজ আমরা এখন শেষ করব। স্যার আমাদের এই স্লাইডটা নেই স্যার, আপনাদের এই লাস্ট স্লাইডটা স্যার। কোনটা? স্যার এই যে বায়োডাইভার্সিটির স্লাইডটা স্যার আমাদের কাছে নেই স্যার। আচ্ছা, আমি এই পুরো স্লাইডটাই তোমাদের পোস্ট দিয়ে দিচ্ছি, পুরো প্রেজেন্টেশনটাই। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা শেষ করলাম। জি স্যার।